এসআইআর হিয়ারিং বিডিও এসডিও বা জেলা শাসকের অফিসে 16ই ডিসেম্বর থেকে অভিযোগ ও নিষ্পত্তির হিয়ারিং প্রক্রিয়ার স্বচ্ছতার উদ্যোগ নির্বাচন কমিশনের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ, ঠিক কি বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে? জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই গ্রাম পঞ্চায়েত বা কোনো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিয়ারিং করা যাবে না। হিয়ারিং করতে হবে বিডিও এসডিও বা জেলা শাসকের অফিসেই। মূলত যাতে হিয়ারিং প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে সেই কারণে সরকারি দপ্তরেই হিয়ারিং করার নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জেলা শাসকদের দেওয়া হলো বলে কমিশন সূত্রে খবর। তুমি জানো যে গতকাল রাতে জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সেই বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয় যে হিয়ারিং প্রক্রিয়া অর্থাৎ যেটা 16ই ডিসেম্বর থেকে শুরু হবে সেই হিয়ারিং প্রক্রিয়া যাতে কোনো সরকারি দপ্তরগুলিতেই হয়, কোনোভাবে কোনো গ্রাম পঞ্চায়েতের অফিসে করা যাবে না। একাধিক জেলা শাসকের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল যেটা গ্রাম পঞ্চায়েতের অফিসগুলিতেও করা যায়, কিন্তু সেক্ষেত্রে কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে স্বচ্ছতা বজায় রাখতে হবে গোটা হিয়ারিং প্রক্রিয়া। এবং শুধু তাই নয়, গোটা হিয়ারিং প্রক্রিয়া ওয়েব কাস্টিংও হবে, অর্থাৎ যে ঘরে বসে হিয়ারিং করবেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা গোটা প্রক্রিয়াটাই ওয়েব কাস্টিং এর মাধ্যমে রেকর্ড করা থাকবে, তেমনটাই কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। নদিয়ার এক ভোটারের এপিক নম্বর ব্যবহার করে কলকাতা থেকে এসআইআর ফর্ম জমা করার অভিযোগ। উত্তর 24 পরগনায় প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টের নাম তোলার অভিযোগ। পশ্চিম মেদিনীপুরে হদিশ মেলেনি 44,000 ভোটারের। প্রণব চক্রবর্তী নদিয়ার কৃষ্ণনগরে থাকেন। সম্প্রতি এসআইআর ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমা দেন। প্রণব চক্রবর্তীর দাবি, বিএলও জানিয়েছেন তার এপিক নম্বর দিয়ে কলকাতা থেকে এসআইআর ফর্ম ইতিমধ্যে জমা করে দেওয়া হয়েছে। 4টে এসআইআর ফর্ম পেয়েছিলাম, তারপর 4টে ফিল আপ করে জমা দিই। আমার ফর্মটা ওই করে যখন অনলাইনে জমা দিই তখন আমার ফর্মটা আরেকজনের নামে এন্টালিতে জমা পড়ে যায়। 2002 সালের তালিকায় নাম রয়েছে। এখন একটু আতঙ্কের মধ্যেই আছি। একই অভিযোগ নদিয়ার চাপড়াতেও। জমা দেওয়ার পরে উনি বলেন না হয়নি, বিধাননগর চলে গেছে। আমি বলছি সব কিছু তো ডকুমেন্টস দিলাম, তাহলে বিধাননগরে গেলে তোমাদেরই ঠিক করতে হবে। বিধাননগরে সাবমিট করা হয়েছে। আমার ভোটার কার্ড চুরি করে এইভাবে করেছে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এখনও টাইম আছে। যেখানে যেখানে এই কেসগুলো পাওয়া যাচ্ছে সেখানে বিএলওদের, সংশ্লিষ্ট বিএলওদের বলাই আছে, তারা যেখানে যে পার্টে ম্যাপিং হয়ে গেছে বলে বলছে সেই বিএলওর কাছ থেকে এটা ক্রস চেক করবে যে ওখানে সঠিক তথ্য আছে না এখানে সঠিক তথ্য আছে, সেই অনুযায়ী এটা এডিট করার অপশন কিন্তু বিএলও অ্যাপে আছে। সুকুমার দাস উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের ভোটার। তার নাম রয়েছে 2025-এর ভোটার লিস্টে। বাবার নামের জায়গায় লেখা বিমল দাস। বিমল দাস বেঁচে নেই। তার ছেলে স্বপনের দাবি, সুকুমার দাস তার ভাই নন, প্রতিবেশী। বিমল দাসের নাম ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলেছেন। না না, সুকুমার দাস কিছু না, ও আমাদের ভাই না। কিন্তু তুলেছে আমাদের ফ্যামিলিতেও আসবে, এটা একদম আসবে না। যে আমাদের ইনকোয়ারি আসলে আমরা বলবো যে না না ও কেটে দেন। বিমল দাস তো আমার বাবার নাম। যে বিমল দাসকে আপনি বাবা সাজিয়েছেন সেই বিমল দাসের ছেলেরা বলছে আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং আপনারা বাংলাদেশ থেকে এসেছেন। 2002 সালের লিস্টেও আপনাদের নাম নেই। তাহলে নাম আস বাংলাদেশ কোথায় বাড়ি ছিল? এই দেশেই বাড়ি। রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর এর কাজ করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসনের হাতে। জেলা শাসকের দাবি, পশ্চিম মেদিনীপুরের ভোটার সংখ্যা প্রায় 40 লক্ষ। এর মধ্যে হদিশ মেলেনি 44,000 ভোটারের। প্রত্যেকেরই নাম রয়েছে 2025 সালের ভোটার লিস্টে। শুধুমাত্র খড়গপুর শহরেই 25,000 ভোটারের খোঁজ মেলেনি। প্রায় 44,000 লোক এই ক্যাটাগরিতে রয়েছে। যদি ওনারা এনকোয়ারি করে জেনে গেল ডেড, তাহলে ডেড লিখবে, যেটা শিফটেড যদি জেনে গেল তাহলে শিফটেড লিখবে। কেউ বলবে আমি দিচ্ছি না কারণ আমার ভোট অন্য একটা জায়গাতে অলরেডি আছে, আমি ইলেক্টর হিসাবে, তো এটা আমার ডুপ্লিকেট, তাহলে ডুপ্লিকেট লিখবে। আজকে দেখুন হাজার হাজার ভোটার যাদেরকে বিএলও খুঁজে পাচ্ছে না, তৃণমূলের বিএলএ তারাও খুঁজে পাচ্ছে না। এর কারণ হচ্ছে একটাই, এই সমস্ত ভুয়ো ভোটারদের ভোটেই
তৃণমূল কংগ্রেস জিতে আসছিল। এখানে তৃণমূল কংগ্রেসকে দোষ দিয়ে লাভ কি আছে? নির্বাচন কমিশন যদি সারা বছর ঠিকঠাক করে কাজ করে তাহলে দেখবেন কোনো সমস্যাই ভারতবর্ষের কোনো রাজ্যে কোথাও কোনো জায়গায় থাকবে না এই ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়। নিউজ 18 বাংলা। হয় মামলা তুলে নিতে হবে, না হলে প্রাণটা যাবে। নিহত সোনা ব্যবসায়ীর পরিবারকে লাগাতার খুনের হুমকি, আতঙ্কে ওড়িশায় আত্মগোপন নিহতের পরিবারের, সেখানেও থ্রেট কল করা হচ্ছে বলে অভিযোগ। মঙ্গলবার বারাসাত আদালতে জানিয়েছেন বিশেষ সরকারি আইনজীবী। কমপ্লেনেন্টকে থ্রেট করা হলো যে কেস তুলে নেওয়ার জন্য। হ্যাঁ, ওনারা উড়িষ্যায় আছেন যেটুকু আমরা জানি, এবং তারপর ওনারা ওখান থেকে থ্রেট কল পেয়েছেন, কেস তুলে নিতে বলছে আর ওয়েস্ট বেঙ্গল ঢুকতে বারণ করা হচ্ছে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। তদন্তে নেমে একাধিক গ্রেফতার করে পুলিশ, তাদের মধ্যে একজন সজল সরকার। মঙ্গলবার বারাসাত আদালতে তার জামিন মামলার শুনানি হয়। শুনানিতে বিশেষ সরকারি আইনজীবী বলেন, নিহত ব্যবসায়ী স্বপন কামিল্লার পরিবারকে হুমকি দিয়ে ফোন করা হচ্ছে, লাগাতার চাপ দেওয়া হচ্ছে কেস তুলে নেওয়ার জন্য। মামলা তুলে না নিলে খুনের হুমকি দেওয়া হচ্ছে। নিহত ব্যবসায়ীর পরিবার আতঙ্কে ওড়িশায় আশ্রয় নিয়েছেন। হুমকি দিয়ে বলা হয়েছে যেন পশ্চিমবঙ্গে না ফেরেন। তো আমরা এভিডেন্স দিয়ে দেখিয়েছি যে উনি নিউ টাউনে এবং ক্রাইমের বিভিন্ন জায়গাগুলোতে ছিলেন, আর এই পার্সন অ্যালং উইথ দ্য ভিডিও ইকুয়ালি ইনভলভ। মার্ডারের সময় ছিল, এই মার্ডারে পার্টিসিপেট করেছে, প্রথমে কিডন্যাপিং, তারপর মার্ডার, তারপর বডিটাকে ডিসপোজ অফ করার জন্য ছুঁড়ে ফেলেছে। ডিফেক্টো কমপ্লেনেন্টকে থ্রেট করা হলো যে কেস তুলে নেওয়ার জন্য। হ্যাঁ, ওনারা উড়িষ্যায় আছেন যেটুকু আমরা জানি, এবং তারপর ওনারা ওখান থেকে থ্রেট কল পেয়েছেন, কেস তুলে নিতে বলছে আর ওয়েস্ট বেঙ্গল ঢুকতে বারণ করা হচ্ছে। মঙ্গলবার বারাসাত আদালতে ধৃত সজল সরকারের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ পেশ করা হয়। তার জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। এর আগে সোনা ব্যবসায়ী খুনের মামলায় আগাম জামিন পান বিডিও প্রশান্ত বর্মন। বহুত প্রবলশালী, বহুত টাকা পয়সা তার কাছে আছে, তাই জন্য আমাকে একটু আমি আমার গরিব মানুষ, আমার স্বামীকে মেরে ফেললো, আমি কি করে বাঁচবো, কি করে রাখবো? তাকে কোনো শাস্তি নাই তার। ওকে প্রশান্ত বর্মনই মর্ডার করেছেন, সে নিজেই মর্ডার করেছেন। চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। মামলা তুলে নেওয়ার জন্য চাপ, খুনের হুমকি, থ্রেট কল নিহত ব্যবসায়ীর পরিবারকে। এই অভিযোগে তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ। নিউজ 18 বাংলা। সীমান্তে আগ্নেয়াস্ত্র হাত বদলের ছক বানচাল। আগ্নেয়াস্ত্র হাত বদলের আগেই ধৃত দুষ্কৃতী, ফাঁসি দেওয়ার আমবাড়িহাট থেকে গ্রেফতার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। একেবারে ইন্দো বাংলাদেশ সীমান্ত এলাকার এই আমবাড়িহাট, এবং সেখানেই কিন্তু রাতের অন্ধকারে এই আগ্নেয়াস্ত্র হাত বদলের ছক ছিল, এবং তাতেই এসিপি কার্যত এই ছক ভেঙে দিয়ে এই দুষ্কৃতীকে কিন্তু প্রথম অবস্থায় আটক করে, এবং তার কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র সহ 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাকে আজ ফাঁসি দেওয়া থানায় কিন্তু দেওয়া হয়, এবং শিলিগুড়ি মহকুমাতে তোলা হবে। মূলত এই আগ্নেয়াস্ত্র কিভাবে এলো এবং কোথায় এই আগ্নেয়াস্ত্র পাচারের ছক ছিল, যেহেতু ইন্দো বাংলাদেশ সীমান্ত, সেহেতু কোনো রকমের দুষ্কৃতিমূলক কাজকলাপের জন্য এই আগ্নেয়াস্ত্র হাত বদল করা ছিল কিনা সে বিষয়ে কিন্তু তদন্তের মধ্যে ফাঁসি দেওয়া পুলিশ কিন্তু এই ধৃতকে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ধন্যবাদ। ডাকাতদের কাছে হাত জোড়ো করে আরতি, মেরে না ফেলতে অনুরোধ। অসহায় একাকী বৃদ্ধা তাতেও রেহাই পাননি। বাড়িতে ঢুকে গলা টিপে 75 বছরের মহিলাকে খুনের চেষ্টা 2 দুষ্কৃতীর। তারপর বৃদ্ধার গয়না লুট করে চম্পট। চন্দননগরের মানকুণ্ডুতে ভয়ঙ্কর কাণ্ড। স্বামী মারা গিয়েছেন, নিঃসন্তান, চন্দননগরের বাড়িতে একা থাকেন বৃদ্ধা। সেই সুযোগে সোমবার সন্ধে চড়াও 2 দুষ্কৃতী। বৃদ্ধার মুখ বেঁধে মুখে ঘুষি মেরে চলে অত্যাচার। অসহায় বৃদ্ধা প্রাণ ভিক্ষা করেন, তাতে অবশ্য নির্যাতন থামেনি। গা থেকে সোনার গয়না খুলে নিয়ে পালায় দুষ্কৃতীরা। বৃদ্ধা জানিয়েছেন, সোমবার সন্ধেই 2 দুষ্কৃতী প্রথমে বাড়িতে ঢোকে, তার গায়ের চাদর দিয়ে প্রথমে মাথা ও মুখ ঢেকে দেয়, মুখ চেপে ধরে। বৃদ্ধা হাত জোড় করে প্রাণ ভিক্ষা করেন, বলেন সব নিয়ে নাও, শুধু প্রাণে মেরো না। তাতে অবশ্য থামেনি দুষ্কৃতীরা। চাদরের ওপর দিয়েই মহিলার মুখে টেপ আটকে দেয়, গা থেকে সোনার গয়না খুলে নেয়, এরপর মুখে ঘুষি মারে, গলা টিপে খুনের চেষ্টা করে মাটিতে ফেলে দিয়ে পালিয়ে যায়।
হাত থেকে দুটো ভারী গয়না, বালা ছিল বালা, গলার হার আর একটা সোনা বাঁধানো, সব নিয়ে খুলে নিয়ে চলে যায়। তারপরে গলা টিপতে গেছে। আমি হাত জোর করে বলেছি, আমাকে মারবেন না ভাই, আমার যা সম্পদ নিয়ে তো নিয়েছ, আমি তোমাদের দেখতেও পাচ্ছি না, কি করে পুলিশে তোমাদের নামও বলতে পারবো না। আমি বলাতে তখন ছেড়ে দিল। এসে দেখছি লোকে লোকারণ্য, দিদির মুখ দিয়ে হচ্ছে, এইখানে দিদি তখন খুব কাঁপছে। রেগুলার ও একাই থাকে। রাত্রে আমি আগে আসতাম, অপারেশনের পরে আমার শরীরটা খারাপ হওয়ার পর আর রাত্রে শুচ্ছি না। বৃদ্ধার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন, তাকে চন্দননগর হাসপাতালে নিয়ে যান। ঋষিরা বিদ্যাপীঠ গার্লস স্কুলে পড়াতেন বনানী ভট্টাচার্য। বয়স এখন ৭৫। চন্দননগরের মানকুন্ডুর আশ্রম পাড়ায় থাকেন। স্বামী মারা গিয়েছেন, নিঃসন্তান। বৃদ্ধার বাড়িতেই পরিবার নিয়ে থাকেন পরিচারিকা সুলেখা গায়েন। ডাকাতির সময় তিনিও বাড়িতে ছিলেন না। পরিচারিকা সুলেখার দাবি, সোমবার সন্ধে তিনি পাশের বাড়িতে কাজে গিয়েছিলেন। তার পরিবারের সদস্যরাও কয়েকদিন হলো অন্যত্র কাজে গিয়েছে। চিৎকার শুনে তিনি পাশের বাড়ি থেকে দ্রুত চলে আসেন। ওনাকে চা পা দিয়ে ঠিক কাজে গেছি। ওনাকে বললাম যে মামি আমি টুনে আসছি, ওই কাজে যাচ্ছি। টাইমটা তো বলতে পারেন, আমি তো এখানে 7:30 বেরিয়েছি, তার 10 মিনিট বাদেই হয়তো। এনাকে তো আমরা তো যখন মুখটা খুললে ঠোঁট ময়, রক্ত মাখামাখি, এগুলো কালচেটে, আর উনি শ্বাস প্রশ্বাস ফেলতে আছে না। ওনার তো এমনি তো প্রবলেম আছে। উনি তো বলছে 2 জন, একটা ছেলেও দেখেছে যে 2 জন বেরোতে। বৃদ্ধা যে বাড়িতে একা সেটা জেনেই কি দুষ্কৃতীরা ঢুকেছিল? যদি তাই হয় তাহলে তারা সেটা জানলো কিভাবে? তাহলে কি বৃদ্ধার পরিচিত কেউ জড়িত? সেই সূত্র ধরেই কি ডাকাতির ছক? এ সব কিছুই খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরা ফুটেজ। চন্দননগর থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। রেড রোডে বেপরোয়া বিলাসবহুল গাড়ি, রেসকোর্সের কাছে ল্যাম্পপোস্টে ধাক্কা গাড়ির, গাছে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে গেল গাড়িটি। গাড়ি চালক, ছেলে ও সওয়ার বাবা জখম হয়েছেন। আহত রাস্তার এক সাফাই কর্মীও। 3 জনেরই চিকিৎসা চলছে এসএসকে। আমার দাদি ওখানটায় ঝাড়ু মারতে হলো, ওই সোদাটা ঝাড়ু মারতে এলো, বেটিরা এই পারে মোট 3 জন ঝাড়ু মারতে হলো, আর দাদি এই রাস্তার এখান দিয়ে আসতে হলো ঝাড়ু মেরে মেরে। ওখান থেকে গাড়িটা এই ওই দিক দিয়ে সোজা করে এসে পুরো উইড়ে দিয়েছে। ওখানে মেরেছে, এখানে এসে পড়ে। হ্যাঁ, গাড়ির ভেতরে 2 জন ছিল, বাপ আর বেটা ছিল। তারা এখন পুরো ঠিক আছে। হ্যাঁ, তাদের কিছু হয়নি। এবার গাড়িটাকে আসলো পুলিশ। হ্যাঁ, অনেক গতি ছিল। উনি এখন ভালো আছে, পায়ে ফায়ে লেগেছে, পা বলতে ডাক্তার বলতে দেখে বলে বাদ যাবে 2টা পা। সাত সকালে এই পথ দুর্ঘটনা, কলকাতার হসপিটাল রোডে পথ দুর্ঘটনা। ল্যাম্পপোস্ট তার নির্দিষ্ট জায়গা থেকে অনেকটা দূরে সরে গেছে, বেঁকে তুবড়ে গেছে। সাত সকালে 7:30 নাগাদ একটি মহারাষ্ট্রের নাম্বার প্লেটওয়ালা ফেরারি গাড়ির দুর্ঘটনা ঘটায়। নিয়ন্ত্রণ হারিয়ে এভাবেই ধাক্কা মারে। শুধু ল্যাম্পপোস্ট নয়, পাশের যে গাছ সেটিও উপড়ে চলে গেছে এবং তারপর একেবারে রেসকোর্স ময়দান লাগোয়া এলাকায় গিয়ে এই যে গাড়িটি সেটি উল্টে যায়। গাড়ির ভেতরে 2 জন ছিল এবং আগেই গাড়িটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ির ভেতরে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গাড়ির ভেতরে যে 2 জন ছিল, সওয়ারি এবং আরো একজন, সেই 2 জন তারা আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে নিয়ে এসেছে। যখন এই গাড়িটি, ফেরারি গাড়িটি এই হসপিটাল রোডে আসে, সেই সময় এই পথ সাফাই অর্থাৎ রাস্তার যারা সাফাই করেন সেরকম 2 জন ছিলেন মহিলা, তাদেরকেও গাড়িটি ধাক্কা মেরেছে এবং তারাও আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তাদেরকেও এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ক্যামেরায় খোকনের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। লরির ধাক্কায় পুকুরে পণ্যবাহী গাড়ি, দাঁড়িয়ে থাকা পণ্যবাহী গাড়িতে ধাক্কা। লরির ধাক্কা পুকুরে পড়ে যায় গাড়িটি। ধাক্কা মেরে রাস্তায় উল্টে যায় লরিটি। বারুইপুরের মালঞ্চ বাইপাসের ঘটনা। লরি চালকের খোঁজে চলছে তল্লাশি। গাড়ি আমাদের সাউথ উইন্স লেন ধরে সোজা আসছিল খুব দ্রুত গতিতে। এখানে বাইপাসে একটা মিনিটও দাঁড়িয়ে ছিল, সজোরে ধাক্কা মারে। যসময় বড় মদ্যপ অবস্থায় ছিল। বর্তমানে সোনারপুর থানার পুলিশ সবাইকে রেস্কিউ করেছে। নামখানায় মুড়িগঙ্গার চর চুরি। মুড়িগঙ্গা নদীতে তৈরি হচ্ছে নতুন চর, আর নৌকায় গিয়ে নদীর বালি চুরি হচ্ছে। নামখানার বিভিন্ন এলাকায় বালি পাচার হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার।
বিশ্বজিৎ, প্রতিদিন এভাবে বালি পাচার হচ্ছে, প্রশাসন কিছু জানে না? একেবারে দেখো, প্রশাসন না জানলে কি করে এই কাজটা হয়, এই প্রশ্নই কিন্তু সাধারণ মানুষরা তুলতে শুরু করেছেন। যে ঘটনাটা যেটা দেখা যাচ্ছে দিনের পর দিন, এই যে মণিগঙ্গা নদী, নামখানা, হাতানিয়া, দোয়ানিয়া যে নদীর যে সংযোগস্থল, সেখানে নতুন গজিয়ে ওঠা চর থেকে কিন্তু দিনের পর দিন মাটি কেটে একেবারে সাদা বালি একেবারে তুলে নিয়ে আসা হচ্ছে ছোট ছোট ভুটভুটি নৌকায় করে। একেবারে সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে একটা ভুটভুটি নৌকায় করে হাতানিয়া, দোয়ানিয়া নদী থেকে সেই বালি কিন্তু নামখানার বিভিন্ন এলাকায় সেই বালি চড়া দামে বিক্রি করা হচ্ছে। একেবারে নামখানা থানা থেকে একদম 300 দূরত্বে কিন্তু এই ঘটনা ঘটছে প্রতিনিয়ত। শুধু নামখানা থানা না, কাকদ্বীপ থানার অন্তর্গত যে নাদাভাঙা এলাকা রয়েছে, সেখানেও একইভাবে কিন্তু এই বালি কিন্তু তুলে আনা হচ্ছে রাতের অন্ধকারে, এবং দিনের বেলায় মেশিন ভ্যানে করে বিভিন্ন এলাকায় কিন্তু এই বালি চড়া দামে বিক্রি করা হচ্ছে। যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি যেটা জানিয়েছেন যে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। বেশ, ধন্যবাদ। চড়া থেকে কেটে আনে, আমরা তো জানি না। আপনারা এমনি লেবার এমনি কাজ করছেন, কারা কাটে এটা? কারা কাটে বলতে পারো না, বালকদার নৌকায় এসছে। কি সকালে এসছে নৌকা? কখন ফেলেছে বলতে পারছি না। আপনারা তো লোড করছে, এরকম প্রায় আসে? জোয়ার ভাটাতে চলে, কখন আসে আবার কি করে বলবো বলো তো? প্রতিদিনই আসছে সেটা বলতে পারছি না, আমাদের যখন দরকার তখন আসি। এই যে বালিটা এখন তোলা হচ্ছে, এটা কোথায় যাবে? হাই স্কুলের কাছে, নারায়ণপুর হাই স্কুলের কাছে। মানে এটাই মূলত এই আশেপাশে যে চড়াগুলো, হ্যাঁ ওই চড়াগুলোতে কেটে জানিও নি কোথা থেকে আনছে, কি ব্যাপার। এই বিষয়টা আপনাদের মুখ থেকে প্রথম শুনলাম। আমরা নারায়ণপুরে যে ব্যাপারটা ছিল সেটা নিয়ে অলরেডি আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। নামখানার যে ব্যাপারটা বলছেন আমি সেটা বলবো, আর সেটাকে আমি তুলবো। অবশ্যই বিএলআরও থাকবে এবং বিডিও সাহেব থাকবেন। তো সেখানে এই প্রথম শুনলাম আমি। অবশ্যই ব্যাপারটা খতিয়ে দেখে দেখুন, বালি কাটাটা এদিক থেকে মানে আমাদের কোনো বৈধভাবে কাটার কোনো নিয়ম নেই। আমরা আগেও জানিয়েছি যে আমাদের যেটা লট 8-এ যেটা আমাদের গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে ড্রেজিং করে যে জিনিসগুলো বালিগুলোকে, সেটা সরকারিভাবে সেটাকে অকশন করানো হয়। এই ব্যাপারটা আমি খতিয়ে দেখবো, প্রশাসনের তরফে জানাবো, এবং আজকের আলোচনার ভিত্তিতে আমি দেখছি কি করা যাবে ব্যাপারটা। বিঘার পর বিঘা হুগলি নদীর চর, সেটাই দখল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে নদীর চর দখলের চেষ্টা হচ্ছে। মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। হাওড়া শ্যামপুর 1 নম্বর ব্লক, এখান দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদী। এই নদী চর দখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠেছে শিবগঞ্জ ভাগীরথী কোঅপারেটিভ জয়েন্ট ফার্মিং সোসাইটির বিরুদ্ধে। এরকম ধরছে ওরা বেঁচে দিচ্ছে। ওটা মাঠ ছিল, তোমরা মাটি কেটে সব বেঁচে দিল কেন? গাছপালা লাগা, ঘেরাঘেরি যাবে না। ডিগাখোলা পঞ্চায়েত এলাকার এই নদীর চরে নামানো হয়েছে আর্থ মুভার। মাটি তোলার কাজও শুরু হয়ে গিয়েছে। অভিযোগ, পিকনিক স্পট এবং পার্ক তৈরির নামে নদীর চর দখলের চেষ্টা করা হচ্ছে। পঞ্চায়েত প্রধানের মদতেই নদীর চর দখলের চেষ্টার অভিযোগ। ওখানে আপনার যে 40 বিঘে জায়গা, ওটা পুরোটাই সরকারি নদীর জায়গা। ওখানে কোনো সোসাইটি করতে পারে না। এই ঘেরাটা হচ্ছে শুধু তৃণমূলের মদতে। ডিঙাখোলার গ্রাম পঞ্চায়েত প্রধান, ওনার নেতৃত্বে ওনারা ঘেরে ওখানে ইনকামের ধান্দা করছে। আমরা বিডিও, আপনার ওসি থেকে শুরু করে ইরিগেশন দপ্তর সবাইকে আমরা জানিয়েছি, লিখিত কমপ্লেন করেছি। যদি না কোনো ব্যবস্থা নেয়, এটা নিয়ে হাইকোর্ট পর্যন্ত যাব। পুরোটাই অসত্য এবং মিথ্যা কথা। যারা বলছে তারাই দখল করে কিছু ইটভাটাকে দিয়ে দিচ্ছিল। এটা ব্যক্তিগতভাবে কেউ ঘেরে নেবে এটা আমি চাই না। গভর্নমেন্টের কোনো প্রজেক্ট হোক, এটা আমি চাই। হাওড়া শ্যামপুর থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। বড়দিনে বন্ধ গ্লেনারিস বার। দার্জিলিং এর হেরিটেজ ইটারিতে বন্ধ বার। আবগারি আইন ভেঙে গ্লেনারিস বারে তালা। 3 মাসের জন্য বন্ধ দার্জিলিং এর গ্লেনারিস বার। एक्साइज कलेक्टर का ऑर्डर था, ऑर्डर के बेसिस में हम लोगों में वो बार सील किया है। सील करने का कारण ये है कि वहाँ पे कुछ इरेगुलरिटीज हम लोगों ने वहाँ पे ऑब्जर्व किया था, एंड रूल नंबर 239 इज वन ऑफ देम। एंड ये इरेगुलरिटीज जो था, ये एक्सटेंड जो बंगाल एक्साइज रूल्स का वायलेशंस हो रहा था बोल के हम लोगों ने बार सील किया। 90 डेज के लिए फिलहाल उसका सस्पेंशन ऑर्डर किया गया है। उसमें अचानक एक्साइज का आदमी लोग आ गए, बोलता है कि तुम्हारा बार का जो सिंगिंग का बने लाइसेंस है वो वैलिड नहीं है। हम लोग पूरा
एप्लीकेशन है वो एसपी को दे चुका है, मगर जो एसपी अभी का एसपी है, एसपी ने वो एप्लीकेशन को एक्साइज में नहीं दिया है, इसीलिए वो प्रॉब्लम खड़ा हो रहा है। अभी तो वो लोग ने डेडलाइन दिया है 90 डेज बोल रहा है, वो क्या करे, पूरा बार बंद कर चुका है। तो अभी पूरा बार ही बंद कर दिया तो 50% ऑफ बिजनेस इज डाउन फ्रॉम ग्लेनरीज।